হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। তো আজকে একটা খবর নিয়ে এসেছি। ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিভিন্ন রকম কাজ করেই যাচ্ছে, এবং তার মধ্যে একটা আজকে যেটা খবর পেয়েছি সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প আপনার টোটাল হলো 12খানা কান্ট্রিজের ওপরে আপনার ট্রাভেল স্যাংশন লাগিয়ে দিয়েছে। 12খানা কান্ট্রিজের ওপরে। এর ওপরে ইন্ডিয়ার ডাইরেক্টলি কোনো এফেক্ট পড়েনি, বাট বিষয়টা হলো হচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যা যা বলছে তা করছে, এবং ডোনাল্ড ট্রাম্পের হিসাবে কাজ করতে হবে, তাহলে আপনি ভালো। আর যদি ডোনাল্ড ট্রাম্পের হিসাবে কাজ না করতে পারেন তাহলে আপনার টিকিট আর থাকবে না। মানে মধ্য কথা এটাই, ডোনাল্ড ট্রাম্প বলছে ভাই আমার হিসাবে কাজ করো তাহলে ভালো, আমি যাকে পছন্দ করবো সে ভালো, আর আমার হিসাবে কাজ না করলে যাও ভাই অন্য লাইনে লাগো বা রাস্তায় চলে যাও। এবার বিষয়টা হলো কোন কোন কান্ট্রিজের ওপরে লেগেছে এবং কী বৃত্তান্ত সবই আমি বলবো। এবং ভারতের কাছে বা যে কোনো কান্ট্রির কাছে একটা নেগোসিয়েশন পাওয়ার থাকা খুব দরকার। কেন আমি এই আর্টিকেলেই বা এই প্রতিবেদনে আমি বলবো, ভারতের ক্ষেত্রেই বলবো, যে কোনো কান্ট্রি আমার যায় আসে না ভাই, যে কোনো কান্ট্রিটা বুঝুক, আমি ভারতেরটা বলবো। ভারতের কাছে একটা নেগোসিয়েশন পাওয়ার থাকা দরকার, সেটা কেন আমি এই প্রতিবেদনেই বলবো। তো চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এটা হলো হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল। আমি অবশ্যই আপনার এটা লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেকবারের মতন, তো এখান থেকে পড়ে নিতে পারেন। তো এখানে কি বলছে দেখুন, এখানে বলছে হচ্ছে ট্রাম্প ট্রাভেল ব্যান, ইউএস বার্স এন্ট্রি অফ ইউএস বার্স এন্ট্রি ন্যাশনালস ফ্রম 12 কান্ট্রিজ হু ইজ অন দি লিস্ট। 12খানা টোটাল কান্ট্রি আছে যাদের আপনার হলো হচ্ছে ন্যাশনালসের ওপরে, আপনার কান্ট্রিজগুলোর ওপরে আপনার ব্যান লাগিয়ে দিয়েছে যে এখানে আসতে পারবে না। ঠিক আছে, ট্রাম্পের হলো ট্রাভেল ব্যান। তো এখানে পুরো আর্টিকেলটা বিস্তারিতভাবে লেখা আছে, আপনি চাইলে পড়তে পারেন। মায়ানমার সবই লেখা আছে, এখান থেকে আপনি পড়ে নিতে পারেন। আমি 14খানা ইম্পর্টেন্ট পয়েন্ট এনেছি, জাস্ট পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি এবং এর থেকে বুঝে যাবেন, এবং ওই আমি নেগোসিয়েশন পাওয়ারটা বলবো। তো আপনি তো প্রথম পয়েন্টটা হলো হচ্ছে এইটা, নিউ ট্রাভেল ব্যান ইস্যুড। কী বলছে, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্যুড আর নিউ আপনার হলো হচ্ছে ইমপ্লিমেন্টিং ট্রাভেল ব্যান অন ন্যাশনালস ফ্রম 12 কান্ট্রিজ। 12খানা আপনার কান্ট্রিজের ওপরে ট্রাভেল ব্যান ইস্যু করেছে ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে, তারপরেরটা হলো হচ্ছে রিজন ফর ব্যানের কারণটা কি। দ্য ব্যান cites the national security risk, with the White House stating these countries are different with regard of screening, vetting, and pose a very high risk টু দি ইউনাইটেড স্টেট। আপনার হলো হচ্ছে এই কান্ট্রিগুলোর ওপরে স্ক্রিনিং, আপনার হলো হচ্ছে ভেটিং এবং করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে, এবং এই কান্ট্রিগুলো এদের সাথে নাকি কর্পোরেট করছে না, সেই কারণে এদের ওপরে ব্যান লাগাতে হচ্ছে, যাতে আপনার হলো হচ্ছে কোনো একটা হাই রিস্ককে অ্যাভয়েড করা যায়। মেনলি এখানে কিন্তু মুসলিম কান্ট্রিগুলোই আছে। ঠিক আছে, তারপরে কি লেখা আছে, তারপরে পয়েন্ট হলো ফুলফিলিং আ প্রমিস। কি বলছে এইখানে, হোয়াইট হাউস স্পোক্সপারসন অ্যাবিগেল জ্যাকসন, হোয়াইট হাউসের একজন স্পোক্সপারসন হচ্ছে অ্যাবিগেল জ্যাকসন, সে কি বলেছে, এম্পাথাইজ দ্যাট দ্য প্রেসিডেন্ট ট্রাম্প ইজ ফুলফিলিং প্রমিস টু প্রোটেক্ট দ্য আমেরিকানস ফ্রম ডেঞ্জারাস ফরেন অ্যাক্টর্স। বলছে বিভিন্ন ডেঞ্জারাস ফরেন আপনার হলো হচ্ছে অ্যাক্টার্স বা বিভিন্ন ফরেন যে জিনিসগুলো আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে, সেইটার থেকেই ডোনাল্ড ট্রাম্প এটা করার জন্য আপনার ইস্যুটা করেছে। এর আগেও কিন্তু এটা ইস্যু করেছিল ডোনাল্ড ট্রাম্প। তারপরে জো বাইডেনের যখন সরকার এসেছিল তখন সেইটাকে আপনার ডিসম্যান্টেল করে দিয়েছিল, তারপরে আবার এসে এটাকে আবার ইমপ্লিমেন্ট করছে। তারপরে কি বলেছে হচ্ছে, তারপরে জিনিসটা হলো হচ্ছে, ডিউরিং হিজ ইনিশিয়াল প্রেসিডেন্সি ট্রাম্প হ্যাড ইন্ট্রোডিউসড similar travel restriction on 7 predominantly মুসলিম কান্ট্রি, যেটা আমি বললাম প্রিডমিনেন্টলি মুসলিম কান্ট্রিজের ওপরে আপনার ব্যান লাগিয়েছিল তার প্রথম ট্রামে, হুইচ ওয়ার আফোল্ড দি সুপ্রিম কোর্ট ইন 2018। আচ্ছা, তারপরে হলো হচ্ছে বাইডেন্স রিপিল, মানে বাইডেন যেটাকে রিপিল করেছিল। ফর্মার ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাবলিশড দিস রেস্ট্রিকশন ইন 2021। কি বলছে, former Democratic President Joe Biden abolished this restriction in 2021, calling them a stain on our national conscience. ডোনাল্ড ট্রাম্প এটাকে একটা স্টেন বা জো বাইডেন এটাকে একটা স্টেন বা দাগ বলে এটাকে আপনার মানে রিমুভ করে দিয়েছিল। তারপরে কি আছে, তারপরে পয়েন্টটা হলো
ক্রাইটেরিয়া ফর ইনক্লুশন জেনারেল, ক্রাইটেরিয়া ফর ইনক্লুশন মানে কী কী ক্রাইটেরিয়া উপরে ভিত্তি করে এই কাজটা করছে। কান্ট্রিজ আর ইনক্লুডেড বেসড অন ফ্যাক্টরস লাইক ল্যাক অফ এফেক্টিভ সেন্ট্রাল অথরিটি অর পাসপোর্ট অ্যান্ড সিভিল ডকুমেন্টেশন, আর তারপরে হলো স্ক্রিনিং অ্যান্ড ভেটিং প্রোটোকলস, হাই ভিসা ওভারস্টে রেট, নন কর্পোরেশন, আর হলো হচ্ছে ইন অ্যাকসেপ্টিং রিমুভাল ন্যাশনালস। এই জিনিসগুলোর ওপরে আপনার ভিত্তি করে এই ব্যানগুলো লাগানো হচ্ছে। কী বলা যায়, পাসপোর্ট অর সিভিল ডকুমেন্টেশন, কোনো সেন্ট্রাল ল্যাক অফ এফেক্টিভ সেন্ট্রাল অথরিটি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল অথরিটি যদি খুব স্ট্রং না হয় দেশগুলো, সেইগুলোর ওপরেও ভিত্তি করে আপনার এই ট্রাভেল ব্যানটা লাগানো হয়েছে। কী কী কান্ট্রির উপরে ব্যান লাগানো হচ্ছে সেগুলো বলা হচ্ছে। ফার্স্টটা হলো আফগানিস্তানস ইস্যু, আফগানিস্তানের উপরে ইস্যু করেছে। এবার আফগানিস্তানের উপরে ইস্যু তো করেছে, এটা তো কমন ব্যাপার। আফগানিস্তান যে খুব মহান কান্ট্রি সেটা তো আমরা জানি না, তালিবান রুল চলে আফগানিস্তানে, তো অবভিয়াসলি এটার উপরে ইস্যু করাটা আমার মনে হয় না খুব বেশি আশ্চর্যজনক হওয়া উচিত। আফগানিস্তান cited for lacking effective central authority, proper screening protocols and having high overstay rate for various visa categories। আচ্ছা, ভেরিয়াস ভিসা ক্যাটেগরির ওপরে এদের ওভারস্টে রেটটা অনেক বেশি, 9.70% ফর B1 অ্যান্ড B2 অ্যান্ড 29.30% ফর MFJ ভিসাস। তারপরে হলো চার্টের ওপরেও লাগিয়েছে। চার্ট একটা কান্ট্রি আছে, আপনি যদি সার্চ করেন গুগলে চার্ট, তো দেখবেন এই কান্ট্রির দারিদ্রতাটা। এখানে কি বলছে, চার্ট ইজ হাইলাইটেড ফর এক্সেমশনালি হাই ভিসা ওভারস্টে রেটস, যেটা হলো হচ্ছে 49.54% ফর হলো হচ্ছে B1 B2 অ্যান্ড 55.64% ফর MFJ ভিসাস। ডিমেড আনঅ্যাকসেপ্টেবল, যেটাকে আনঅ্যাকসেপ্টেবল করা হয়। চার্ট হলো হচ্ছে খুব দরিদ্র কান্ট্রি, আপনি সার্চ করেন গুগলে বুঝে যাবেন। তারপরেরটা হলো এরিট্রিয়াস নন কর্পোরেশন। এরিট্রিয়াও একটা কান্ট্রি আছে, তারও নন কর্পোরেশনের উপরে ভিত্তি করে এই ব্যানটা লাগিয়েছে। কী বলছে, এরিট্রিয়াস নোটেড ফর কোয়েশ্চেনেবল ইন ডকুমেন্ট ইস্যুস, আনঅ্যাভেলেবিলিটি অফ ক্রিমিনাল রেকর্ডস টু US। কী বলছে, ডকুমেন্টসের অভাব আছে, এই কান্ট্রিটা ভিসা ইস্যু করতে পারছে না কেন, কারণ এরা ডকুমেন্ট অত ভালো করে প্রোভাইড করে না। তারপরে হলো হচ্ছে আনঅ্যাভেলেবিলিটি অফ ক্রিমিনাল রেকর্ডস, মানে কোনো পার্সন যদি যায় তো কোনো ক্রিমিনাল রেকর্ড ব্যাকগ্রাউন্ডে কিছু আছে কিনা সেইগুলো এই কান্ট্রি প্রোভাইড করে না, এটাই বলছে। তো এই কারণে ভিত্তি করে এদের ওপরে ট্রাভেল ভ্যানটাও লাগিয়েছে। তাছাড়া হলো হচ্ছে হিস্টোরিক্যাল রিফিউজাল অ্যাকসেপ্ট ব্যাক রিমুভাল ন্যাশনালস। আচ্ছা, তারপরে হলো হচ্ছে হাইতিস ইনফ্লাক্স কনসার্ন। হাইতিও একটা কান্ট্রি আছে, তার উপরেও এরা ট্রাভেল ব্যানটা লাগিয়েছে। তো কী বলছে চলুন দেখা যাক। এখানে বলছে দ্য হোয়াইট হাউস ক্লেমস হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ইলিগাল হাইতিয়ান এলিয়েন্স। এখানে কিন্তু এলিয়েন মানে আপনার অন্য গ্রহের প্রাণী বলছে না, এটা হলো হচ্ছে মানে এমন কেউ যেটা হলো যে সেই জায়গায় থাকে না বা একটা অন্য জিনিস যেটা মানে দেখা যায় না। এইখানে এলিয়েন্স ইন সেন্স অফ একটা হলো হচ্ছে এমন একটা জিনিস বা এমন একজন প্রাণীর কথা বলা হচ্ছে বা এমন কোনো সিটিজেনের কথা বলা হচ্ছে যেটা ওই জায়গাকার না, এলিয়েন ওই হিসাবে এখানে বলা হচ্ছে। এলিয়েন ফ্লোডেড ইনটু দি ইউনাইটেড স্টেট ডিউরিং দি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, রাইজিং কনসার্ন অ্যাবাউট ইনক্রিজ ওভারস্টে রেটস অ্যান্ড ক্রিমিনাল নেটওয়ার্কস। বাইডেনের ওপরে দোষ দিচ্ছে যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থাকাকালীন আপনার এদের ওপরে মানে হাইতিয়ান এলিয়েন্স যারা ছিল তাদের রেটটা অনেক বেড়ে গেছে এবং তার ফলে ক্রিমিনাল অ্যাক্টিভিটি এবং ইনক্রিজ ওভারস্টে রেটস এই দুটোই বৃদ্ধি দেখা গেছে। তারপর হলো ইরান স্টেট অফ স্পন্সর টেরোরিজম, ইরানের ওপরেও লাগানোর কথা বলছে। ইরান স্টেট অফ স্পন্সর, ইরান নাকি টেরোরিজমদের আপনার হলো হচ্ছে সাপোর্ট করে, অবভিয়াসলি করে। আপনার যদি হিতি বা ওইদিকে আপনি ইয়ামানে দেখছেন যে এখন ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যে যেই ঝগড়াটা চলছে, ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যেটা চলছে, তার মধ্যে প্যালেস্টাইনকে আপনার হলো হচ্ছে ইরান ডাইরেক্টলি সাপোর্ট করে এবং ইয়ামানেও যারা হুতি বিদ্রোহী আছে তাদেরকে সাহায্য করে। তো এটাই বলছি, ইরান ডিজাইনড অ্যাজ আ নেশন দ্যাট সাপোর্ট টেরোরিস্ট অ্যাক্টিভিটিস কনসিস্টেন্টলি আপনার হলো হচ্ছে ইরান হলো হচ্ছে টেরোরিস্ট অ্যাক্টিভিটিকে সাপোর্ট করে, ডেমনস্ট্রেটস নন কর্পোরেশন অ্যান্ড সিগনিফিক্যান্ট সোর্স অফ গ্লোবাল টেরোরিজম। এটা ইউএসের মত, এই কারণে এটা বলছে। তাছাড়া সোমালিয়ার উপরে বলেছে সোমালিয়া অ্যাজ আ টেরোরিস্ট সেফ হেভেন, সোমালিয়া নাকি টেরোরিস্ট সেফ হেভেন। আপনি বোধহয় জানবেন যে সোমালিয়া একটা যুদ্ধ হয়েছিল 1991 দিক থেকে, আপনার যদি আমি ভুল না হই সোমালিয়ান ওয়ার। তো সেইখানে একটা মানে যুদ্ধর পরের থেকে সোমালিয়ার অবস্থা খুব একটা ভালো না। ওইখানে
ইসলামিক ফ্যান্ডামিজমের জন্য হয়নি মেনলি, ওই মানে ওটা কোনো কারণ ছিল না, বাট হ্যাঁ ওখানে আপনার হলো হচ্ছে জাতের ওপরে ভিত্তি করে যুদ্ধটা হয়েছিল, মানে শর্ট ফর্মে যদি বলি এইটাই হলি। ইন ফিউচার যদি হয় আমি সোমালিয়ার ওপরে একটা পুরো আলাদা করে সেশন করে নেবো, যেখানে সোমালিয়ায় কেন যুদ্ধ হয়েছিল সেটাও বলে দেবো উইথ ডিটেলস। তারপরে আপনি জানেন সোমালিয়ার অবস্থা খুব একটা ভালো না। একটা খুব সুন্দর বই ছিল ব্ল্যাক হক ডাউন বলে, তো চাইলে ওইটা দেখতে পারেন আপনি। ওই ব্ল্যাক হক ডাউনের মধ্যে সোমালিয়ার বর্ডটাকে মোগাদেশুর ওপরে একটা অপারেশন করেছিল, ওইটা দেখানো হয়েছিল। খুব ভালো বই ব্ল্যাক হক ডাউন, চাইলে দেখতে পারেন। তো এখানে কী বলছে, সোমালিয়া ইজ আইডেন্টিফাই অ্যাজ আ টেরোরিস্ট সেভ হেভেন ওয়ের দ্য টেরোরিস্ট প্ল্যান অ্যান্ড কন্ডাক্ট অপারেশন ডিউ টু দ্য গভর্নমেন্ট ল্যাক অফ কন্ট্রোল ওভার দ্য টেরিটরি। গভর্নমেন্টের একটুখানি ল্যাক অফ কন্ট্রোল আছে, সেই কারণে আপনার হলো হচ্ছে ওই টেরিটরি একটা সেফ হেভেন হয়ে গেছে টেররিস্টদের জন্য। পরের ব্যানটা লাগিয়েছে হচ্ছে ইয়ামানের ওপরে, ইয়ামানস গভর্নেন্স অ্যান্ড ইউএস মিলিটারি অ্যাক্টিভিটি। এইটা আর পড়লাম না, ওই একই ইয়ামানের ক্ষেত্রেও তো আপনি জানেন ওইখানে কেমন টাইপের, ওইখানে ইয়ামানের মধ্যেও আপনি অবশ্যই জানেন যে ইয়ামানের মধ্যে আপনার টেররিজম আছে, এবং ইয়ামানের একটা পার্ট হলো হচ্ছে হুতি বিদ্রোহী দ্বারা পুরো আপনার কবজা করা আছে, এবং ওখানে আলাদা প্যারালাল সরকারও চলে। তাছাড়া কোন কোন কান্ট্রিজগুলোর ওপরে বলা হয়েছে, পার্শিয়াল রেস্ট্রিকশন অন 7 অ্যাডিশনাল কান্ট্রিজ। তার মধ্যে কি কি আছে, বুরুন্ডি আছে, কিউবা আছে, লাওস আছে, সেইরিয়া আছে, লিওনি আছে, টোগো আছে, তুর্কমেনিস্তান আছে, আর ভেনেজুয়েলা আছে। দ্যাট অলসো পজ আ হাই লেভেল অফ রিস্ক, অফটেন সেটিং হাই ভিসা ওভারস্টে রেটস অ্যান্ড হিস্টোরিক্যাল রিফিউজাল টু অ্যাকসেপ্ট দ্য রিমুভাল ন্যাশনালস। হাই ভিসা ওভারস্টে রেট এখানে বলা হচ্ছে যে ধরুন আপনার ভিসা শেষ হয়ে গেল, তারপরেও কান্ট্রিতে থাকছে, তো সেইটাকে বলা হয় হচ্ছে ওভারস্টে রেট। মানে বেশি পরিমাণে যখন এরকম ঘটনা ঘটতে থাকে সেটাকে হাই ভিসা ওভারস্টে রেট বলা হয়। এবং তারপরে আরেকটা আছে তারপরে একটা রিফিউজাল টু অ্যাকসেপ্ট রিমুভাল ন্যাশনালস, মানে বলা হচ্ছে ধরুন ওইখান থেকে বলা হচ্ছে এরা আপনাদের সদস্য, সাপোজ আপনার কিউবাকে বললো বা আপনার হলো হচ্ছে টোগোকে বললো, তখন বলে না এগুলো আমাদের নয়, তো এটা হলো রিফিউজাল। তো এই রেটটা নাকি অনেক বেশি, এই কারণে এই সমস্ত দেশগুলোর ওপরে ট্রাভেল ব্যান লাগাইয়েছে হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্প। এই যে এই বয়স্ক ভদ্রলোক ইনি লাগিয়েছেন হচ্ছে ট্রাভেল ব্যান এই সমস্ত কান্ট্রিগুলোর ওপরে। এই খবরটার ওপরে ডাইরেক্টলি আমাদের ইন্ডিয়ার ওপরে কোনো এফেক্ট পড়ছে না, প্রত্যক্ষভাবে তো দেখা যাচ্ছে, পরোক্ষভাবে কি এটা সত্যি? দেখুন আমি যেটা বললাম, ভারতের কাছে একটা নেগোসিয়েশন পাওয়ার থাকা খুব দরকার, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে একটু হলেও কমেছে। যদি কেউ কিছু মনে না করেন, আমি একদম প্র্যাকটিক্যালি বলছি, ভারতের নেগোসিয়েশন পাওয়ার এখন কিন্তু কমছে ধীরে ধীরে। এই জিনিসটা ভারত সরকারকে দেখা উচিত। এবার কি বিষয় আমি চলুন বলে দিই। দেখুন ট্রাভেল ব্যান লেগে গেছে, ভারতকে এর মধ্যে রাখেনি, অবভিয়াসলি ভারতের মধ্যে রাখেনি, কিন্তু কিছুদিন আগে আপনি জানেন যে ভারতের সঙ্গে ট্যারিফ নিয়ে একটা গণ্ডগোল চলছিল, এবং ভারতকে কিছু শর্ত হয়তো মানতে হয়েছে। ডোনাল্ড ট্রাম্প কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে তার জন্য নাকি অপারেশন সিঁদুর ভারত থামিয়েছে, পাকিস্তান ভারতকে নাকি ট্রেডের মাধ্যমে সেই অপারেশনটাকে থামিয়েছে। মোর দেন 9 টাইমস ইউএস প্রেসিডেন্ট সেড দিস, এবং তাদের নাকি কোর্টেও এখন, ওদের যে একটা কোর্ট আছে, কোর্টে একটা কেস চলছিল, সেইখানে নাকি অফিসিয়ালি এটা স্ট্যান্ড করেছে। এবার বিষয়টা হলো হচ্ছে এরপরে ভারতে কী করেছে, ভারতের বিদেশ সচিব এসে কথা বলেছেন অবশ্যই, কিন্তু আমার মনে হয় ভারতের বিদেশমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে এসে ডিনাইল করা উচিত যে ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে বা আমেরিকা যেটা বলছে সেটা ভুল, ফ্যাকচুয়ালি ভুল। এতে ভারতের বাড়বে আপনার মানে বিশ্বাস বাড়বে, লোকেদের বিশ্বাস বাড়বে, যেটা আমার মনে হয় করা উচিত। তো যাই হোক, এরপর দেখা যাক কী করে ভারত সরকার যখনই কিছু করবে, অবশ্যই তো এই খবরটা আমি আনবো। এবার বিষয় হলো হচ্ছে নেগোসিয়েশন পাওয়ার। আমি কেন এত নেগোসিয়েশনের কথা বলছি, দেখুন কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন যে চায়নার ওপরে আমেরিকা যদি ভুল না হয় 145% ট্যারিফ লাগিয়ে দিয়েছিল। তারপরে চায়না বলেছিল লাগাও, আমরাও দেখে নেব। তখন চায়না কী করেছিল, চায়না 125% ট্যারিফ আমেরিকান গুডসের ওপরে লাগিয়েছিল, ইনপুটসের ওপরে তো তোমার আপনার 125% ট্যারিফ লাগিয়েছিল। এটা কেন করতে পেরেছিল চায়না? কারণ চায়নার কাছে আপনার হলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং পাওয়ার খুব বেশি। চায়নার ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং এত পাওয়ারফুল যে চায়না আউটসোর্সের ওপরে নির্ভর করে নেই, বরং চায়নার ওপরে অনেক কান্ট্রি নির্ভর করা আছে, ইনক্লুডিং ভারতেরও অনেকটা চায়নার ওপরে নির্ভর করে। এটা শুনতে খারাপ লাগবে বা এটা ফ্যাক্ট। যদি আমি ভুল না হয়, যতদূর আমার মনে পড়ছে
108 বিলিয়ন ডলার্সের ট্রেড হয়েছিল আগের বছর। এর মধ্যে মাত্র 18 বিলিয়ন ডলার আপনার হলো হচ্ছে ভারত এক্সপোর্ট করেছিল চায়নাতে, এবং বাকি মোর দেন আমার যতদূর মনে আছে 100 বিলিয়নের কাছাকাছি আপনার হলো হচ্ছে ভারত ইম্পোর্ট করেছিল। মানে ভারতের যে ট্রেড ডেফিসিটটা আছে সেটা চায়নার সাথে অনেক বেশি। একটু ফিগারে হয়তো ভুল হতে পারে, এক্স্যাক্টলি ফিগারটা আমার মনে পড়ছে না। 18 বিলিয়ন ডলার মনে হয় ভারত এক্সপোর্ট করেছিল, এবং কাইন্ডলি 90 বিলিয়ন ডলার কি 100 বিলিয়ন ডলার বোধহয় ইম্পোর্ট করেছিল, এরমই কিছু একটা হয়েছিল। কিন্তু এর বেশি, মানে এর কাছাকাছি ফিগারটা আছে। আর এই যে আপনার যখন কোনো দেশ আপনার ইম্পোর্ট বেশি করছে, এক্সপোর্ট কম করছে অন্য কোনো দেশের সাথে, সেইটাকেই আপনার বলা হয় হচ্ছে ট্রেড ডেফিসিট, ঠিক আছে? তো এই ট্রেড ডেফিসিটটা ভারতের অনেক বেশি। এটা কমাতে হলে কি করতে হয়? এটা কমাতে হলে আপনার হলো হচ্ছে গ্লোবাল ম্যানুফ্যাকচারিংটাকে বাড়াতে হয়, যাতে আপনার বাইরের দেশের সঙ্গে নির্ভরশীলতা কমে। এই জিনিসটা ভারতকে ধ্যান দেওয়া উচিত, হচ্ছে কিন্তু স্লো স্পিডে হচ্ছে, আরও বেশি হওয়া উচিত। যখন আপনার ম্যানুফ্যাকচারিং অনেক বেড়ে যাবে, যখন অন্যান্য দেশ আপনার উপর নির্ভরশীল হবে, তখন আপনার কাছে একটা নেগোসিয়েশন পাওয়ার জন্মাবে। আপনি বলতে পারবেন অন্য দেশকে যে না, যদি আপনাকে আমার সঙ্গে কাজ করতে হয় আমার শর্তেই কাজ করতে হবে। এইটাকেই আমি নেগোসিয়েশনের কথা বলছিলাম। এই নেগোসিয়েশনটাই ভারতকে আনতে হবে ইন ফিউচার, যাতে আমেরিকা, চায়না এরম দেশের সামনেও ভারত দাঁড়াতে পারে এবং দাঁড়িয়ে বলতে পারে না, আপনার কথা শুনে আমি চলবো না, যদি আমার সঙ্গে কাজ করতে আমাদের ইস্যু, আমাদের ম্যাটার আমরাই সলভ করব, আর আপনার যা করার করে নিন। এটা কখন বলতে পারবে? যখন আমাদের কাছে ওই পাওয়ারটা থাকবে, ওই আপনার নেগোসিয়েশন ক্যাপাবিলিটি থাকবে। সেটা ইন টার্মস অফ ট্রেড হোক, ইন টার্মস অফ আপনার হলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং হোক, ইন টার্মস অফ আপনার হলো হচ্ছে ওয়ারহেড হোক, ইন টার্মস অফ আপনার হলো হচ্ছে মডার্ন ওয়ারফেয়ার হোক, যার মধ্যে ড্রোনস এখন দেখতেই পাচ্ছেন যে মডার্ন ওয়ারফেয়ারের ড্রোনস ব্যবহার হচ্ছে, সেই ইন্ডাস্ট্রি হোক, ইন টার্মস অফ গ্লোবাল পলিটিক্স বা যে কোনো কিছু হোক, কারেন্সি ইন টার্মস অফ কারেন্সিও হোক। আপনি দেখতে পাচ্ছেন ডলার এবং রুপির মধ্যে যে কারেন্সি ভ্যালুটা, সেটা দিনকে দিন গ্যাপটা বেড়েই যাচ্ছে, অল্প কমেছে বাট বেড়ে তো আছে। তো এই জিনিসগুলো ভারতকে আমার মনে হয় দেখা উচিত, কারণ এখনও অবধি ডোনাল্ড ট্রাম্প যতদিন আছে, আমার মনে হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প যতদিন আছে ভারতের পক্ষে খুব ভালো হবে। তো এই জিনিসগুলো ভারত সরকারকে দেখা উচিত। ডোনাল্ড ট্রাম্প চলে গেলেও কি খুব ভালো? আমার তো মনে হয় না খুব ভালো হবে। আমেরিকা এবং ওয়েস্ট কান্ট্রিগুলো আমার মনে হয় না ভারতের পক্ষে খুব একটা ভালো চোখে দেখে। তো ভারতকে নিজের প্লেস বানাতে হবে। যদি ভারত একটা ওয়ার্ল্ড পাওয়ারে পরিণত হয়ে যায়, বা ভারতের ম্যানুফ্যাকচারিং এত পাওয়ারফুল হয়ে যায়, তখন ওয়েস্ট কেন, আমেরিকা কেন, যত দেশ আছে সব এমনিই ভারতের সামনে আসবে এবং বেশি কিছু বলার সাহস পাবে না। এইটাকেই নেগোসিয়েশন পাওয়ার বলে। এই নেগোসিয়েশন পাওয়ারটা আমার মনে হয় ভারতের একটু হলেও কমেছে, এবং এইটা বাড়ানো ভারতকে খুব উচিত, যাতে ডোনাল্ড ট্রাম্পের মতন একটুখানি হলেও, মানে কি বলবো, এমন লোক, খামখেয়ালি লোক, ডোনাল্ড ট্রাম্পের মতন একটা খামখেয়ালি লোককে ট্র্যাকেল করতে পারে। তো এই ছিল আজকের প্রতিবেদন। এটা ডাইরেক্টলি ভারতের সঙ্গে জড়িত নয়, বাট ইন ফিউচার যাতে ভারতের উপর এরকম কিছু না হয়, সেই কারণেই আমি আমার তরফ থেকে যেইটুকুনি আমার নলেজ সেটা বানিয়ে দিলাম। তো ইন ফিউচার যখনই আমি কোনো খবর পাবো এই বিষয়ে বা অন্য বিষয়ে, আমি অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু গেট দিস কাইন্ড অফ নিউজ। দিস ইজ গৌরব চক্রবর্তী, অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।